থেমে গেল মানবতার নৌবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল। গাজামুখী নৌযান আটক, ইউরোপ জুড়ে তীব্র বিক্ষোভ। আবারও জেনজিদের বিক্ষোভ, আফ্রিকার দেশ মরক্কোয় জ্বলছে পুলিশ স্টেশন। লাদাখে চলছে জেনজিদের বিক্ষোভ, ভারতে কি দেখবে নতুন বিপ্লব? 6.9 মাত্রার ভয়াল ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, এক রাতেই নিহত 69। ইরানের কাছে কয়েক লাখ গোপন নথি, ইসরায়েল এবার হারাবে গদি। 12 দিনে নিহত 16 ইসরায়েলি পাইলট, ইরানের দাবি উত্তাল মধ্যপ্রাচ্য। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি RTV সপ্তাহের বিশ্বের সঙ্গে আছি আমি সুপ্তি রায়। ভূমধ্যসাগরের বুকে আটকে গেল গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। গাজার উদ্দেশ্যে রওনা হওয়া 44টি নৌযানের এই মানবতার বহর প্রায় পুরোটা থামিয়ে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। এই বহরে ছিলেন চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা, এমনকি বিশ্বখ্যাত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও। দর্শক, গ্লোবাল স্মুথ ফ্লোটিলার সর্বশেষ অবস্থা জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজই আটক করার দাবি করেছে ইসরায়েল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ করা হয়েছে। আরও দাবি করা হয়েছে, যাত্রীদের সবাই সুস্থ আছেন ও নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হবে ইউরোপে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে ফ্লোটিলা ট্রাকার বলছে, এই বহরে ছিল প্রায় 44টি নৌযান। যুক্ত হয়েছিল 500-এর বেশি মানুষ। এদের কেউ চিকিৎসক, কেউ আইনজীবী, কেউ বা সাংবাদিক। ছিলেন অধিকার কর্মী, ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আবার সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের মতো বিশ্বখ্যাত মুখ। ইসরায়েলের কয়েকটি যুদ্ধজাহাজ ঘিরে ধরে থামিয়ে দেয় মানবতার সেই বহরকে। বুধবার রাতে প্রথমবার ভূমধ্যসাগরে গাজা থেকে প্রায় 129 কিলোমিটার দূরে বাধা দেওয়া হয়। বৃহস্পতিবার আরও নৌযান আটক হয়। আটকের পর এগুলো নিয়ে যাওয়া হয় ইসরায়েলের আশদোদ বন্দরে, যা গাজা উপত্যকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। এদিকে ইসরায়েলের ঘোষণা স্পষ্ট, শেষ যে একটি জাহাজ সমুদ্রে ভাসছে সেটিও যদি অবরোধ ভাঙার চেষ্টা করে তবে তাকেও আটক করা হবে। যদিও গ্লোবাল স্মুথ ফ্লোটিলার ট্রাকার বলছে 3টি জাহাজ মুক্ত থাকার কথা। সাগরের ঢেউয়ে ভেসে চলা এই নৌবহর একদিকে মানবতার প্রতীক, অন্যদিকে অবরোধের কড়াকড়ির প্রতিচ্ছবি। আলো আর অন্ধকারের এই লড়াই যেন মনে করিয়ে দেয়, মানবতার পক্ষে দাঁড়ানো কখনো সহজ নয়, কিন্তু ইতিহাস গড়তে এমন প্রচেষ্টায় একদিন পথ দেখায়। হাওলাদার শামীম, RTV। আশার আলো নিয়ে শুরু হয়েছিল সমুদ্রপথে যাত্রা, কিন্তু সেই আলো হঠাৎই ঢেকে গেল অন্ধকারে। গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা বহনকারী নৌযানগুলো আটকে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। আটক করা হয়েছে শত শত স্বেচ্ছাসেবী, বাজেয়াপ্ত হয়েছে নৌযানও। আর এই খবরে মুহূর্তে ফুঁসে ওঠে পুরো ইউরোপ। বার্লিন থেকে মিলান, সব জায়গায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। বিস্তারিত প্রতিবেদনে। আশার আলো নিয়ে যাত্রা শুরু হয়েছিল সমুদ্রপথে, কিন্তু সেই আলো হঠাৎই ঢেকে গেল অন্ধকারে। মানবিক সহায়তার নৌযানগুলো যখন গাজার উপকূল ছুঁতে যাচ্ছিল, তখনই তাদের ঘিরে ধরে ইসরায়েলের যুদ্ধজাহাজ। মায়ের হাতে পাঠানো খাবার, শিশুর জন্য ঔষধ, আহত মানুষের জন্য স্যালাইন, সবকিছুই আটকে যায় শক্তির দেয়ালে। আর এই দৃশ্য মুহূর্তেই ফুঁসে তোলে পুরো ইউরোপকে। বুধবার সন্ধ্যা ভূমধ্যসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে গাজার কাছাকাছি পৌঁছায় 43টি নৌযানের বহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। কিন্তু হঠাৎই এগিয়ে আসে ইসরায়েলের নৌবাহিনী। মুহূর্তেই থেমে যায় যাত্রা। আটক করা হয় 13টি নৌযান, সঙ্গে নিয়ে যাওয়া হয় 2 শতাধিক ক্রু ও স্বেচ্ছাসেবীকে। খবরটি পৌঁছাতেই সারা পড়ে যায় চারদিকে। তুরস্ক, স্পেন ও ইতালি নিজেদের নাগরিকদের সুরক্ষায় পাঠায় নৌযান ও ড্রোন। তবে শুরু থেকেই বর্বর ইসরায়েল সতর্ক করে জানায়, এ বহর যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছে, অবরোধ ভাঙছে। তারা নিরাপদ পথে সাহায্য পাঠানোর বিকল্পও দিয়েছিল। কিন্তু তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে নিন্দা জানায়। অভিযোগ করে ইসরায়েল নিরীহ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ফেটে পড়েন ক্ষোভে। তিনি আটক 2 কলম্বিয়ানের মুক্তি দাবি করেন, এমনকি ইসরায়েলের সব কূটনৈতিক কর্মকর্তাকে বহিষ্কার করেন দেশ থেকে। বাতিল করেন 2 দেশের মুক্ত বাণিজ্য চুক্তিও। পিছিয়ে থাকেনি মালয়েশিয়াও। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, আটক হয়েছেন 8 জন মালয়েশীয় নাগরিক। তার ভাষায়, একটি মানবিক মিশনকে আটকে দিয়ে ইসরায়েল কেবল ফিলিস্তিনিদের অধিকার নয়, পুরো বিশ্বের বিবেককে অপমান করেছে।
ইতালি, কলম্বিয়া, জার্মানি, বেলজিয়াম, যুক্তরাজ্য সব জায়গায় যেন আগুন জ্বলে ওঠে। ইতালির শ্রমিক ইউনিয়নগুলো ফ্লোটিলার প্রতি সংহতি জানাতে শুক্রবার ডাক দিয়েছে সাধারণ ধর্মঘটের। বার্লিনের সেন্ট্রাল স্টেশনে শত শত মানুষ সামিল হন বিক্ষোভে। ব্রাসেলসে ফিলিস্তিনিরা দাঁড়ান বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে। লন্ডনের রাস্তায় নেমে আসেন শতাধিক বিক্ষোভকারী। স্লোগানে স্লোগানে ভেসে ওঠে শহরের আকাশ। মানবতার নামে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার ডাক। গাজায় পৌঁছাতে পারেনি সাহায্যের বহর, কিন্তু তাদের আটকানোর ঘটনায় বিশ্বজুড়ে উঠেছে আরও বড় এক ঢেউ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ, যেন প্রমাণ করছে মানবতার পক্ষে দাঁড়াতে ভৌগোলিক সীমা কোনো বাধাই নয়। হাওলাদার শামীম, RTV। একদিকে বেকারত্ব আর দুর্নীতির দম বন্ধ করা চাপ, অন্যদিকে তরুণ প্রজন্মের অদম্য ক্ষোভ। উত্তর আফ্রিকার দেশ মরক্কো আজ যেন অগ্নিগর্ভ মঞ্চ। জেনারেশন জেড, যারা ভবিষ্যতের স্বপ্ন দেখার কথা, তারাই রাস্তায় নেমে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশ স্টেশনে। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রীকে করতে হবে পদত্যাগ। উত্তর আফ্রিকার দেশ মরক্কো আজ যেন এক অগ্নিগর্ভ মঞ্চ। জেনারেশন জেড, যারা ভবিষ্যতের স্বপ্ন দেখার কথা, তারাই রাস্তায় নেমে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশ স্টেশনে। এই আগুন শুধু ভবনের দেয়ালে নয়, জ্বালিয়ে দিচ্ছে সমগ্র জাতির অস্থিরতাকে। বিক্ষোভকারীদের দাবি, মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌজকে করতে হবে পদত্যাগ। 1 অক্টোবর বুধবার দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় ঘটে ভয়াবহ এই ঘটনা। অস্ত্র লুটের উদ্দেশ্যে একদল বিক্ষোভকারী হামলা চালায় একটি পুলিশ স্টেশনে। আইন শৃঙ্খলা বাহিনী তখন গুলি আর টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান 2 তরুণ, আহত হন আরও কয়েকজন। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশ পায় এ তথ্য। বিক্ষোভকারীদের হাতে ছিল ছুরি, কিন্তু পুলিশের গুলি ও ধোঁয়ার মুখে তা ব্যবহার করার সুযোগই পায়নি তারা। এরই মধ্যে জ্বলে ওঠে থানার ভেতর ও পুলিশের যানবাহন। আগুনে ঝলসে ওঠে মরক্কোর আকাশ। কিন্তু কেন এই ক্ষোভ? গেল কয়েকদিন ধরেই তরুণরা রাস্তায় নেমেছে চাকরির সংকট, দুর্নীতি দমন ও শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবিতে। রাজধানী রাবাত থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়েছে আগাদির, মারাকেজ সহ নানা শহরে। জেনজি 212 নামে অখ্যাত এক সংগঠন সোশ্যাল মিডিয়ায় টিকটক, ইনস্টাগ্রাম আর গেমিং অ্যাপকে ব্যবহার করে ডাক দিয়েছে এই আন্দোলনের। কয়েকদিনের মধ্যেই সংগঠনের সদস্য সংখ্যা কয়েক হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে 1,34,000-এ। এই তরুণরা বলছে তারা আর চুপ করে থাকতে চায় না। এদিকে বেকারত্বের ভয়াবহ চিত্র চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বাস্তবতা। মরক্কোর বেকারত্বের হার 12.8%। এর মধ্যে তরুণদের মধ্যে তা দাঁড়িয়েছে 35.8%, আর স্নাতক ডিগ্রি অর্জনকারীদের মধ্যে প্রায় 19%। সংখ্যাগুলো যেন দাবানলের মতো ছড়িয়ে দিচ্ছে হতাশা, আর হতাশা থেকেই জন্ম নিচ্ছে সহিংসতা। ভারতের লাদাখ, অনেকেই যাকে চেনে বরফ ঢাকা পাহাড়, বৌদ্ধ মন্দির আর শান্ত সৌন্দর্যের শহর হিসেবে, এবার সেই ভূমি যেন রূপ নিল এক অগ্নিগর্ভ ময়দানে। পুলিশের কাঁদানে গ্যাস, আগুনে জ্বলল গাড়ি, রাস্তায় রাস্তায় তরুণদের ক্ষোভে ফেটে পড়ল প্রতিবাদ। এরপরই উঠছে প্রশ্ন, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালের পর কি তাহলে ভারতও দেখল জেনজিদের বিক্ষোভ? অধিকার কর্মী সোনম ওয়াংচুক সহ 15 জন কর্মী গেল 10 সেপ্টেম্বর থেকেই 4 দফা দাবিতে বসেছিলেন অনশনে, যার মধ্যে ছিল লাদাখকে দিতে হবে পূর্ণ রাজ্যের মর্যাদা, চাকরিতে চালু করতে হবে সংরক্ষণ পন্থা, লেহ ও কার্গিলকে নিয়ে গঠন করতে হবে আলাদা লোকসভা আসন। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র। গেল মঙ্গলবার রাতে 2 অনশনকারীর শারীরিক অবস্থা গুরুতর হলে বদলায় আন্দোলনের গতি। পরদিন সকালে অচল হয়ে যায় লেহ শহর, দোকানপাট বন্ধ থাকে, মানুষ ভিড় করে এনডিএস মেমোরিয়াল গ্রাউন্ডে। স্লোগানে স্লোগানে মিছিল ছড়িয়ে পড়ে রাস্তায়। পরিস্থিতি উত্তপ্ত হয় যখন বিজেপি সদর দপ্তর ও হিল কাউন্সিলের অফিসে শুরু হয় পাথর ছোড়া। আগুন ধরিয়ে দেওয়া হয় 3টি সরকারি দপ্তরে, পুড়ে যায় পুলিশ ভ্যান। এরপরেই পুলিশ চালায় গুলি, এতে প্রাণ হারায় 4 জন এবং আহত হয় প্রায় 90 জন। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ পায় সে তথ্য। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ওয়াংচুকের বক্তব্যই উত্তেজিত হয়েছিল জনতা। তবে তারা জানায়, আলোচনার মধ্যে এসেছে কিছু ইতিবাচক সিদ্ধান্ত। সংরক্ষণে মেয়েদের জন্য 1/3 কোটা, সরকারি ভাষা হিসেবে ভোটি ও পুর্গির স্বীকৃতি, খালি পদে নিয়োগের ঘোষণা। অথচ রাজনৈতিক উদ্দেশ্য কিছু পক্ষ এই আন্দোলনকে ঠেলে দিয়েছে সহিংসতায়। এই ঘটনার পরই সোনম ওয়াংচুক অনশন ভেঙে বলেন, শান্তি ভেঙে যাওয়া তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতা। তিনি আহ্বান জানান যুবরা যেন সহিংসতা বন্ধ করে। প্রশাসন
প্রশাসনও যেন কাঁদানে গ্যাস ব্যবহার না করে, তার কথা ছিল স্পষ্ট। লাদাখে নতুন করে যেন আর কোনো প্রাণ না ঝরে। এখন বড় প্রশ্ন, এটা কি তবে জেনজির বিক্ষোভ? অনেক বিশ্লেষক বলছেন হ্যাঁ, কারণ যখন অনশনকারী এক মুহূর্তে যেন থেমে গেল সবকিছু। হঠাৎ যেন কেঁপে উঠল ফিলিপাইনের সেবু দ্বীপের মাটি। চোখের সামনে ভেঙে পড়ছে বাড়িঘর, চারদিকে মানুষের চিৎকার আর আতঙ্ক। 6.9 মাত্রার ভয়াল ভূমিকম্পে মুহূর্তেই বদলে গেল অসংখ্য মানুষের জীবন। ফিলিপাইনের ভূমিকম্পের সর্বশেষ অবস্থা দেখুন প্রতিবেদনে। হঠাৎ যেন গর্জে উঠল ফিলিপাইনের সেবু দ্বীপের মাটি। চোখের সামনে ভেঙে পড়ছে বাড়িঘর, চারদিকে মানুষের চিৎকার আর আতঙ্ক। 6.9 মাত্রার ভয়াল ভূমিকম্পে মুহূর্তেই বদলে গেল অসংখ্য মানুষের জীবন। ফিলিপাইনের মধ্যাঞ্চলে এই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। আহত হয়েছেন আরও 1.5 শতাধিক মানুষ। হাসপাতালগুলোতে এখন উপচে পড়া ভিড়, সবার চোখে আতঙ্কের ছাপ। দেশটির দুর্যোগ সংশ্লিষ্ট একজন কর্মকর্তা আজ বুধবার জানান এ তথ্য। বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা ও পানি বিদ্যুতের সংযোগ আবার চালু করার চেষ্টা করছে ফিলিপাইন সরকার। দেশটির সিভিল ডিফেন্স কর্মকর্তা রাফি আলেজান্দ্রো সাংবাদিকদের বলেন, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল সেবু প্রদেশের উত্তরে বোগো শহরের কাছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত 9:50 সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। প্রায় 90,000 মানুষের শহরটি মুহূর্তেই ডুবে যায় বিশৃঙ্খলায়। ধসে পড়ে অসংখ্য ভবন, চাপা পড়ে যায় পরিবার। শুধু বোগোতেই 4 শিশুসহ নিহত হয়েছেন 9 জন। পাশের সান রেমিকো পৌর এলাকায় ধসে পড়া একটি খেলাধুলার স্থান থেকে উদ্ধার করা হয়েছে 4 জনের মরদেহ। তাদের মধ্যে 3 জন ছিলেন কোস্টগার্ড সদস্য। একই এলাকায় ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছে এক শিশু। তবে সবচেয়ে ভয়াবহ দৃশ্য ছিল রাতের আধারে উদ্ধার অভিযান। একের পর এক পরাঘাত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সবকিছু মিলে কাজ কঠিন হয়ে পড়ে। উদ্ধারকর্মীরা জানান, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে। ভারী যন্ত্রপাতি, খাবার আর পানির তীব্র সংকটে হিমশিম খাচ্ছেন তারা। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ত্রাণ ও সহায়তার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই তার মন্ত্রী পরিষদ সদস্যরা যুক্ত হয়েছেন উদ্ধার কার্যক্রমে। হারতার শামীম, RTV। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। ইরান দাবি করছে তাদের কাছে রয়েছে ইসরায়েলের গোপন নথি ও পারমাণবিক স্থাপনার ছবি সহ বিশাল আর্কাইভ। এরপরই বিশ্বব্যাপী তীব্র হয়ে উঠছে প্রশ্ন, ইরান কিভাবে পেল ইসরায়েলের এই গোপন নথি? বিস্তারিত দেখুন অর্পিতা জাহানের প্রতিবেদনে। এবার কোথায় পালাবে ইসরায়েল? কেন বলছি? কারণ ইরানের হাতে লেগেছে ইসরায়েলের কয়েক লাখ পৃষ্ঠার গোপন নথি ও সঙ্গে প্রকাশ হচ্ছে তাদের পারমাণবিক স্থাপনার ভিতরের ছবি। ভাবতে পারছেন, যাদের ছিল শতরঞ্জির চাল, আজ তাদেরই ঘরের দরজা খুলে ফেলা হলো বাইরে থেকে। ইসরায়েল যে কালো বোর্ডে আঁকে টিকেওয়ালা কৌশলগুলো, তারই খসড়া এখন শাস্ত্রের মতো ছড়িয়ে পড়েছে বাতাসে। সব মিলিয়ে এক বিশাল আর্কাইভ যেন বলছে, কোথায় পালাবে ইসরায়েল? ইরানি গণমাধ্যম জানায়, কয়েক মাস আগে জটিল এক অভিযানে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব দাবি করেছেন, এই মিশনে ইসরায়েলের ভেতরের কয়েকজন কর্মী গোপনে সাহায্য করেছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে নথি পাঠিয়েছে তেহরানে। খাতিব ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের কর্মীরা টাকার বিনিময়ে সহযোগিতা করছে, কারণ তাদের জীবনযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এই আর্কাইভ শুধু কাগজপত্র নয়, সেখানে রয়েছে পুরনো ও চলমান অস্ত্র প্রকল্পের নকশা, পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের পরিকল্পনা আর যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যৌথ প্রকল্পের দলিলও আছে। নথিগুলোতে প্রকল্পে জড়িত ব্যক্তিদের নাম ও সংগঠন কাঠামো স্পষ্ট বলা আছে, যেন একবার পড়লেই বোঝা যায় কে কোথায় খেলছে। আর মাইদিনে দেওয়া তথ্যে বলা হয়েছে, অভিযান শেষ হয়েছিল কিছুদিন আগে, তবে বিপুল তথ্য নিরাপদে ইরানে পৌঁছানো পর্যন্ত বিষয়টি গোপন রাখা হয়। এখন শুধু আর্কাইভ এতটাই বিশাল যে শুধু পড়তেই সময় লাগবে দীর্ঘ মাস। তেহরানের বক্তব্য কঠিন। এই তথ্য সংগ্রহকে তারা এক বড় নিরাপত্তা সাফল্য বলে দাবি করছে। পাশাপাশি তেহরান জানিয়েছে, সহযোগিতার অভিযোগে কয়েকজনকে চিহ্নিত করে মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর করা হয়েছে। RTV। মাত্র 12 দিনের লড়াই কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলের বুক।
এমনই দাবি করছে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব। 16 জনেরও বেশি ইসরায়েলি পাইলট নিহত। আকাশ প্রতিরক্ষায় ইরান দেখিয়েছে আধিপত্য। প্রতিবেদনে দেখুন ইসরায়েলের ক্ষয়ক্ষতির বিস্তারিত। মাত্র 12 দিনের এক ভয়াল যুদ্ধ, আর তাতেই উল্টে গেল ইতিহাসের ধারা। ইরানের দাবি ইসরায়েলের আকাশে ভরসার প্রতীক সেই পাইলটরাই আজ পরাজয়ের প্রতীক। কারণ ইরানের সাথে যুদ্ধে নিহত হয়েছেন 16 জনেরও বেশি ইসরায়েলি পাইলট। 28 সেপ্টেম্বর রোববার মেহের নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায় এ তথ্য। তবুও অনেকের প্রশ্ন, এই সংঘর্ষে আসলে কে এগিয়ে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাবি এক বিশেষ সাক্ষাৎকারে জানান, প্রথম 2-3 দিনে ইরানের আকাশ প্রতিরক্ষায় কিছু দুর্বলতা ধরা পড়লেও চতুর্থ দিন থেকে ঘুরে দাঁড়ায় যুদ্ধের মোড়। শেষ পর্যায়ে এসে ইরান প্রতিষ্ঠা করে পূর্ণ আধিপত্য। সাফাবি আরও দাবি করেন, বিদেশি মূল্যায়নে প্রায় 60% পর্যবেক্ষক ইরানকেই এ যুদ্ধে বিজয়ী হিসেবে চিহ্নিত করেছে। খামেনির এই জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা জোর দিয়ে বলেন, ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। না ইরানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে, না গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে, বরং ইরান তার উদ্দেশ্য পূরণে সফল হয়েছে। ইরান শত্রুর কমান্ড ও কন্ট্রোল সেন্টার, বিদ্যুৎ কেন্দ্র ও টার্মিনালে হামলা চালিয়ে তাদের আত্মসমর্পণে বাধ্য করেছে। এমনকি এই অভিযানে ইসরায়েলের 16 জনেরও বেশি পাইলট নিহত হয়েছেন। সাফাবি আরও জানান, অভিযানে শত্রুপক্ষ ব্যবহার করেছে 600 থেকে 640টিরও বেশি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। অন্যদিকে ইরান এখনও ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনর্গঠন করছে। নতুন কমান্ডার নিয়োগ, রাডার সিস্টেম ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সংস্কার চলছে দ্রুত গতিতে। সাফাবি ঘোষণা দিয়েছেন, শুধু সক্ষমতা পুনরুদ্ধারই নয়, বরং আকাশ ও মহাকাশে আরও শক্তি বাড়ানো হবে। সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, আবার কেউ আগ্রাসন চালালে এবার জবাব আসবে আগের চেয়েও ভয়াবহ রূপে। দর্শক, সপ্তাহের বিশ্ব এই পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। থেমে গেল মানবতার নৌবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল। গাজামুখী নৌযান আটক, ইউরোপ জুড়ে তীব্র বিক্ষোভ। আবারও জেনজিদের বিক্ষোভ, আফ্রিকার দেশ মরক্কোয় জ্বলছে পুলিশ স্টেশন। লাদাখে চলছে জেনজিদের বিক্ষোভ, ভারতে কি দেখবে নতুন বিপ্লব? 6.9 মাত্রার ভয়াল ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, এক রাতেই নিহত 69। ইরানের কাছে কয়েক লাখ গোপন নথি, ইসরায়েল এবার হারাবে গদি। 12 দিনে নিহত 16 ইসরায়েলি পাইলট, ইরানের দাবি উত্তাল মধ্যপ্রাচ্য। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।